আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। মাননীয় সংসদ নেতা, আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য, সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নূতন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিরোধিতা করার জন্য অর্ধেক সময় যেহেতু আমরা বিরোধী দলকে দিচ্ছি, আর ওনাদের জন্ম বাংলাদেশের বিরোধিতা থেকে, এটাই ওনাদের সৌন্দর্য, এটাই ওনারা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। মাননীয় স্পিকার, আপনাকে আরো আসছে। আপনি বারবার এই সংসদে, আমি প্রথমবার বাজেট অধিবেশনের বক্তব্য বোধহয় আমার প্রথমবার। আমি অন্যের মতো বলতে পারলাম না, আমি জানি না, আসলে আমি জানি না যে আমাকে বক্তব্য দিতে হবে। আপনি যেহেতু নাম ডাকছেন, আপনার সম্মানে অবশ্যই আমার কথা আমি বলবো। মাননীয় স্পিকার, বাজেটের আকার দিয়ে কিন্তু বাজেট সঠিক ব্যাঠিক নির্ণয় করা যায় না, কারণ বাজেটে দেওয়ার পিছনে কিছু দর্শন থাকে, কিছু লক্ষ্য থাকে। আমি দেশটাকে কোন দিকে নেব এবং জাতিকে কি সুবিধা দিব, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে আমার কি কি দরকার, সেই লক্ষ্যেই বাজেটটা হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমাদের লিডার অফ দ্য হাউস অ্যান্ড প্রাইম মিনিস্টার, অ্যাট দ্য সেম টাইম পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকায় নেমে বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। I have a plan মানে he had a vision, অর্থাৎ তার একটা ভিশনে জাতিকে নিয়ে আছে। তার কিছু দৃশ্যমান আমরা কর্মকাণ্ডের মধ্যে দেখতে পাচ্ছি। সেই ভিশনকে সামনে রেখেই মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটটি প্রণয়ন করেছেন, বাজেটটি সাজিয়েছেন। কারো কারো ভাষায় বাজেটটি অধিক, অর্থাৎ অনেক বড়।
যারা এ কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত অধিবেশনে যত সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, তারা প্রত্যেক এলাকার জন্য উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, 150-200 মাইল পাকা রাস্তা, এটির ব্যয় হিসাব করলে আমার মনে হয় বাজেটটা হওয়া উচিত ছিল কমপক্ষে 30 লক্ষ কোটি টাকা। যদি 30 লক্ষ কোটি টাকা বাজেটটা হতো তাহলে হয়তো এই জনপ্রতিনিধিদের গলা ভিজতে পারত, কিন্তু তৃষ্ণা মিটত না। সুতরাং বাজেটটি বড় হয়নি। আর ঘাটতি বাজেট, রাষ্ট্রীয় বাজেট সবসময় ঘাটতি হয়, পারিবারিক বাজেটও ঘাটতি হয় না, কারণ অর্থনীতিতে পারিবারিক বাজেট হলো আয় বুঝিয়া ব্যয়, আর রাষ্ট্রীয় বাজেট হলো রাষ্ট্রের ব্যয় বুঝিয়া আয় নির্ধারণ করা। এই দুটো তফাৎ আছে। বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা, পারিবারিক বাজেটও মনে হয় আয় বুঝিয়া ব্যয় করা সম্ভব হয় না। কখনো দুর্যোগ, কখনো অসুস্থতা, কখনো দুর্ঘটনার কারণে পরিবারের যে আয় থাকে সেই আয়টা সংকুলন হয় না, তাকেও আশেপাশের মানুষের থেকে ধার দেনা করতে হয়। এবং বাড়ির স্ত্রী যখন একটা কাগজ দিয়ে দেয় বাজারে যেতে, সে নিয়ে যায়, দেখা যায় যত টাকা বাজারে খরচ হবে অত টাকা নাই। সেই কাস্টমার যদি বাজারে সৎ হিসাবে গণ্য হয়, তাহলে দোকানদার বলে ভাই নিয়ে যান, পরে দেন, অর্থাৎ ধার বাকি। সুতরাং বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা ঘাটতি বাজেট সবসময় হবে, কারণ রাষ্ট্রের বাজেট কখনো উদ্বৃত্ত রাখে না, হয় না। আমি যদি এই সংসদ, মহান এই সংসদে, পার্লামেন্টে যারা আমরা আজকে নির্বাচিত হয়ে আসছি, আমরা যারা যারা নির্বাচন করছি, আমার মনে হয় শতকরা 80 জনই কিন্তু নির্বাচনের সময় ঘাটতি বাজেট নিয়ে নির্বাচনে নামছি। কেউ কেউ বন্ধু বান্ধবের থেকে হাওলাত করে জামানতের টাকা জমা দিচ্ছি, কেউ কেউ আমরা দলীয় ফর্ম কিন্তু কারো থেকে ধার করছি, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন করছি। আবার নির্বাচনের পরে অনেক বন্ধুর এটা গাড়ির টাকা উদ্বৃত্ত হয়ে গেছে। এই ঘাটতি বাজেটে কিন্তু নির্বাচন করে এই এসে এই ঘাটতি বাজেটকে পূরণ করাটা হলো আন্তরিকতা এবং সাহসিকতার ব্যাপার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালের 25শে কালোরাত্রিতে গণহত্যার প্রতিবাদে হালি শহরে দাঁড়িয়ে সেদিন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান সোলজার আর্মি। তার পাশে অনুসারীরা বলেছিল, নো স্যার, উই রিভোল্ট। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি যেমন বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা যদি অন করে বলি ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, তাহলে এই ঘাটতি নয়, এই বাজেট পূরণ করা সম্ভব। বাজেটের অন্তরায় আছে অনেক। আজকে বাজেট আমরা নির্ধারিত করছি আলোচনায়, আমরা 20 ঘন্টা বলবো, আর আমাদের বিপক্ষে যারা আছেন তারা 20 ঘন্টা বলবেন। দেখেন এখানে কিন্তু সাংখ্যিক পাতে কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি, তারপরে মেনে নিচ্ছি। বলেন বলেন যত পারেন বলেন, কারণ এই বলাতে কিছু আমার মনে হয় অসুন্দর না। বলুক, জনগণ ডিসাইড করবে। মাননীয় স্পিকার, আপনিও শুনছেন, আমরাও শুনি একটা গান যে আকাশকে এত সুন্দর লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। এই বাজেট আলোচনায় যদি কিছু সমালোচনা নাই থাকে, তাহলে বাজেটের যে গুরুত্ব আছে এইটি বা মানুষ বুঝবে কি করে? সে কারণেই বলছি বাজেটের কিছু অন্তরায় আছে। বাজেটটাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে কিছু অন্তর আছে। সেটা দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যা অর্জন করেছি, প্রশাসন থেকে আরম্ভ করে সব কিছু মিলে, তাদের যেহেতু বাজেটটাকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, আমাদের সেই স্বভাবের পরিবর্তন করতে হবে। দুর্নীতিকে নো করলে চলবে না। দুর্নীতিকে আমরা বলছি 0%। দুর্নীতিকে যদি আমরা মিনিমাম টলারেন্স আনতে পারি, তারপরেও বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হবে। কারণ যারা এই রাজস্ব আদায় করবে, একটা শ্লোক আছে যে আল্লাহরে কি দিবা মানো, আমার কি দিবা আনো। অর্থাৎ যারা ট্যাক্স আদায় করে তারা সরকারের রাজস্ব চেয়ে বেশি ইন্টারেস্ট শো করে তাদের নিজস্ব পকেট ভরার জন্য। এই অভ্যাসে যদি পরিবর্তন করা যায়,
মাননীয় অর্থমন্ত্রী যদি এই ব্যাপারে তার কোনো কৌশলগত দিক উপস্থাপন করতে পারেন, অর্থাৎ দুর্নীতিকে যদি আপনি হ্রাসমান করতে পারেন, তাহলে এই বাজেট খুব সফলভাবে সম্পন্ন হবে। সে কারণেই আমি বলবো যে প্রত্যেকটা বাজেটের মধ্যে একটা দর্শন থাকে, দর্শনই বলে দেয় বাজেটটা কি। অর্থাৎ এই যে প্রাইম মিনিস্টার বলছে যে আই হ্যাভ এ প্ল্যান, আমি বলি এটা হলো হি হ্যাজ এ ভিশন। ভিশনটা কি শিক্ষার উন্নতি, ভিশনটা কি দারিদ্র্য বিমোচন, ভিশনটা কি একটা নারীকে সমৃদ্ধ করার জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, নানা ধরনের। এটা মাইক্রো ইকোনমি, এটা ভালো ব্যাখ্যা দিচ্ছে ফজলুল হক মিলন মাননীয় সংসদ সদস্য। এটার একটা এফেক্ট হবে। আমাদের দেশের এনজিওরা সময় আন্দোলনটাকে শেষ করে দিচ্ছে। এই এনজিওরা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেয়, তাদের সুদের হার দাঁড়ায় 33% থেকে 42%, অথচ ব্যাংকের সুদের হার 17% হয় না। কিন্তু আজকে এই যে 14,500 কোটি টাকা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ফ্যামিলি কার্ড এন্ড অন্যান্য বিষয়ে, এই টাকাটা যখন জনগণের হাতে পৌঁছবে, এই মহিলাদের হাতে বা যাদের হাতে পৌঁছবে, তখন এটা কি হবে, মানিটা সার্কুলেশন বাড়বে, কোয়ান্টিটি যে থিওরি অফ মানি, তখন এই 14,000 কোটি টাকা দাঁড়াবে 2-3 মাসের মধ্যে 1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ মানি যত হাত বদলাবে, মানি তত শক্তিশালী হয়। আইডল মানির কোনো দাম নাই, মানি যত সার্কুলেশন বাড়াতে পারবেন তত এটা দাম বাড়বে। সেই কারণে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা ভালো হবে, কারণ এটা ফেরত দিতে হবে না, এটা সুদ দিতে হবে না। সঙ্গত কারণেই অর্থনীতিতে একটা পজিটিভ আমরা রোল দেখব। মাননীয় স্পিকার, অনেক জিনিসের দাম কমানো হয়েছে, অনেক জিনিসের দাম বাড়ানো হয়েছে। একটা জিনিসের দাম আমার কাছে কেমন যেন মনে হয়, একটা রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি, একজন দুজনে, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমি রাইলে বসে বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়ার দরকার। কারণ যারা বিড়ি খায়, যারা টোবাকো চাষ করে, তো ওইটা তো একটা অর্থনীতির আপনার পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। তো মাননীয় স্পিকার, আমি আমার নিজের এলাকার কথা কি বলবো, আমার ঢাকা 3, আমার উপজেলা নাই, উপজেলা গেছে আরেক জায়গায়। মাননীয় সদস্য, আপনাকে আরো 8 মিনিট সময় দেওয়া হয়েছে, তারপরে এটা শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনার এই কৃপা আমি মনে রাখবো। আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এটা একটা কেরানীগঞ্জ সিএস রেকর্ড বলে, টঙ্গী ছাড়া গেল কেরানীগঞ্জ থানা, অর্থাৎ ঢাকার 70% কেরানীগঞ্জ থানার উপর অবস্থিত, অথচ এটা ঢাকা জেলার অন্তর্গত। ঢাকা জেলার ভাগ হইতে হইতে 6টা জেলা আছে। নরসিংদীর হেডকোয়ার্টার আছে, মানিকগঞ্জের হেডকোয়ার্টার আছে, মুন্সিগঞ্জের হেডকোয়ার্টার আছে, নারায়ণগঞ্জের হেডকোয়ার্টার আছে, গাজীপুরের হেডকোয়ার্টার আছে। ঢাকা জেলার হেডকোয়ার্টার ঢাকার গলির ভিতরে ঢুকে গেছে, আমাদের কোনো ঠিকানা নাই। যদিও একটা জেলার যে প্রিভিলেজ থাকে, শিল্পকলা একাডেমি করবেন, আপনি স্টেডিয়াম বানাবেন, আপনি হসপিটাল বানাবেন, আপনি ইউনিভার্সিটি বানাবেন, আমার ঢাকা জেলা তো ঢাকা শহরের গলির ভিতরে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমাদের হারিয়ে যাওয়া ঢাকা জেলা ফেরত দিন, ঢাকা ভূখণ্ড ঢাকা জেলা করুন। তার জন্য উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিশন গঠন করে সমীক্ষার মাধ্যমে কোনটা কোন জায়গায় মানানসই, কোন জায়গায় হেডকোয়ার্টার হবে, কোন জায়গায় ইউনিভার্সিটি হবে, কোন জায়গায় স্টেডিয়াম হবে, কোন জায়গায় কোনটা হবে। কারণ ক্রমবর্ধমান এখন ঢাকার আরবানাইজেশন হচ্ছে অপরিকল্পিত। এই অপরিকল্পিত আরবানাইজেশন একসময় ঢাকা জেলার মানুষকে দুর্ভোগে পড়তে হবে। সেই কারণে এখন থেকে যদি ঢাকা জেলার সীমানা নির্ধারণ করে ঢাকার মধ্যে সকল সুবিধা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই যে ঢাকা শহরের যে বিকল্প আরেকটি শহর গড়ে উঠছে ইতিমধ্যে বা গড়ে উঠছে, তাহলে সেই শহরটা হবে পরিকল্পিত বসবাসের উপযোগী। তখন ঢাকা শহরের চাপটা স্বাভাবিক কারণে সেখানে কমে যাবে।
সে কারণে মাননীয় স্পিকার আমার এটা প্রধান দাবি। আর অন্যান্য বিষয়ে বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় আমাদের কম, কারণ বিরোধিতা করার জন্য অর্ধেক সময় যেহেতু আমরা বিরোধী দলকে দিচ্ছি, আর ওনাদের জন্ম বাংলাদেশের বিরোধিতা থেকে, এটাই ওনাদের সৌন্দর্য, এটাই ওনারা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। মাননীয় স্পিকার, আপনাকে আরো আসছে, হ্যাঁ, থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আমরা একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য অভিজ্ঞ কয়েকবার আন্দোলিত রহমান পার্থ আজকে অর্থনীতির উপর অনেক সুন্দর বক্তৃতা দিচ্ছে। তার বক্তব্যে ইসলামিক ব্যাংক অর্থাৎ ইসলামিক সিস্টেম যে ব্যাংকগুলির যথেষ্ট তিনি গুরুত্ব আরোপ করেছেন। স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ মানে বিএনপি, যার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ধর্মীয় মূল্যবোধ, এখানে পার্টিকুলার কোনো ধর্মের কথা বলা হয়নি, যত ধর্মের লোক আছে তাদের মূল্যবোধকে আফরোড করা। আমি একটা ইসলামিক ব্যাংক এর ডাইরেক্টর, এখন জামাতে ইসলাম করে, এক হতো না, তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বললো দাদা নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলতো দাদা সরি, ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে, কিন্তু এটা তো ব্যাংক কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে অন্য ধর্মের লোক, এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইব, যেহেতু জানি না, আন্দোলিত রহমান পার্থ বলতে হবে এটার ব্যাখ্যাটা, এটা সত্যি কি না। যদি সত্যি হয় তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। সে কারণেই মাননীয় স্পিকার, আজকে বিরোধিতার জন্য বিরোধিতা না, বিরোধিতার পাশাপাশি আমার মনে হয় পথ দেখানোর ব্যাপার। তো পথ না দেখে শুধু আমি বিরোধিতা করব, সেই বিরোধিতায় আমাদেরকে সামনে আনবেন না, সেই বিরোধিতা আমরা এগিয়ে যাব না। সে কারণেই এই বাজেটের মধ্যে দর্শন আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে। এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জাতি ধর্ম নির্বিশেষে জিয়াউর রহমান একটা জাতি উপহার দিয়েছেন, সেই জাতির নাম বাংলাদেশী। জিয়াউর রহমান কিন্তু এটা ইসলামিক বাংলাদেশ ঘোষণা দেন নাই, তিনি ধর্মকে আফল করছেন, অর্থাৎ সকল ধর্মের মূল্যবোধ। সকল ধর্মের মূল্যবোধ মানে কিন্তু একই লক্ষ্য। কোন ধর্মই মানুষকে খারাপ কথা বলতে বলে নাই, কোন ধর্মই মানুষকে অসৎ পথে চলতে বলে নাই, কোন ধর্মই কিন্তু খুন খারাপি রাহাজানিকে পছন্দ করেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেট, যেটা আমি আবার বলবো, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা একটাই হবে, সেটা হলো এইটুকু যে আমরা প্রশাসনের ক্ষেত্রে বা আমরা সকলে আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে অভিজ্ঞ হয়ে গেছি, দুর্নীতি, এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম না টেনে ধরতে পারলে দুর্নীতির চাপে আমরা তলিয়ে যাব সারা জাতি। সে কারণে এখানে আমাদের একজন সংসদ সদস্য দাবি করছে আমাদের পক্ষ থেকে একটা কি ওয়াশিং মেশিন। আমি ওয়াশিং মেশিনের নাম শুনছি, দেখি নাই, ব্যবহারও করি নাই,
আমি মাননীয় সংসদ ধন্যবাদ জানাই। আপনার যদি দরকার হয় আপনি স্পিকার কাছে চান, আমার দরকার নাই। এবং সংসদ কর্তৃক যদি দেয় ওটা আমি নেব না, ওটা নেব না, আমার দরকার নেই, এটা আমি চিনি না, আমি ব্যবহারও করতে পারি না। সুতরাং মাননীয় সংসদ সদস্যদের এই অভাব যদি একটা হয়, কি ওয়াশিং মেশিন হয়, তো বাংলাদেশের মানুষের যে কত অভাব, সেই অভাবে যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই বাজেট অর্থ তুল, এই বাজেট বিগ বাজেট না। আরেকটা বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বধূ, এখন তো বধূ নাই, বধূ তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দেওয়া কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। এই আমার এলাকায় মানে ঢাকা 3 একটা হসপিটালের সাইনবোর্ড লেখা আছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে, এখানে উদ্বোধন করছেন এবং আমানুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে, 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, পুরা মাদকে আক্রান্ত, মানে রোগীও নাই, ডাক্তারও নাই, দারোয়ানও নাই, মাঝে মাঝে চিন্তা। একটা নির্বাচনী এলাকার মধ্যে 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে। কি গর্ব আমাদের, কি অহংকার, আমরা কত আগাছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা হলো 6 লক্ষ, 6.5 লক্ষ, কিন্তু বেসরকারিভাবে 15 লক্ষ লোকের উপরে বসবাস একটি আসনে, ঢাকা 3-এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত। তো মাননীয় স্পিকার, আমার মনে হয় আমার সব কথার মধ্যে সব দাবি হয়ে গেছে। এখন আমরা সাহসিকতার সাথে আমাদেরকে এগোতে হবে। দেশ স্বাধীন করতে যখন বিরোধিতার মধ্যে পড়ছিলাম, আপনিও পড়ছিলেন, সকল বিরোধিতাকে কাটিয়ে যখন দেশটা স্বাধীন করতে পারছি, আজকে বহুদিন পরে এই অর্জিত গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট আমার মনে হয় সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে, মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যদি বাকি সময় থাকে এটা অনেকে দেন, তারা ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আন্দালিব রহমান পার্থ। কি পয়েন্ট অফ অর্ডার নাকি? আমি বলতে চাচ্ছিলাম স্পিকার, উনি একটা সেন্সিটিভ ব্যাপার উঠিয়েছে। আমি 2টা মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য। 2টা মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যে এটা একটা ভুল মেসেজ যায় আর কি, যে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। 2 মিনিটে বলুন। আমি জাস্ট 2 মিনিট একটু ক্লিয়ার করে দিই। মানে সমস্যা, আপনার অনেক ধন্যবাদ। না, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোনো ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে। তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে, এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাকে ধন্যবাদ স্পিকার। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়
আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কিসের উপরে বলবেন আপনি? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, সিনিয়র লিডার, হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নেই, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ, লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আপনারা খোঁজ নিলেই আমার সম্মানিত গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, এটাই আমার সংশোধনী। ধন্যবাদ মাননীয় স্পিকার।